তো এর আগের দিনের ক্লাসে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির সিলেবাসটা সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা এর প্রথম ক্লাস করব। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এই সিলেবাসটা সম্পর্কে এর আগের দিন আমি বলেছিলাম যে টোটাল 15 টপিক রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফিতে, যেটা পড়লে মোটামুটি ইন্ডিয়ান জিওগ্রাফির সব কিছু কভার হয়ে যাবে। তো আজকে আমরা ইন্ট্রোডাকশন পার্ট দিয়ে শুরু করব, যেখানে মেইনলি আমরা এরকম 4টা টপিক কভার করব। এগুলো ছাড়াও আরো কিছু কিছু রয়েছে, তোমরা ক্লাসটা করলেই বুঝতে পারবে। তো চলো শুরু করি। তো সবার প্রথমে শুরু করি নেমিং অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ছি, তার মানে সবার আগে আমাদের ইন্ডিয়ার নামকরণ সম্পর্কে পড়তে হবে। তো কি কি রয়েছে? প্রথমে রয়েছে ভারত। ভারত নামটা ইন্ডিয়ার কোথা থেকে এসেছে? তো দেখো, এখানে কিন্তু দুই ধরনের মতবাদ রয়েছে। একটা হচ্ছে কেউ কেউ কোনো কোনো জিওগ্রাফার মনে করে যে ভরত নামক একদল উপজাতি ছিল, ঠিক আছে, যেখান থেকে কিন্তু এই ভারত নামকরণটা হয়েছে। এটা কিন্তু ঋগ্বেদে উল্লেখ রয়েছে। আবার বায়ু পুরাণে উল্লেখ রয়েছে যে রাজা দুষ্যন্তের যে পুত্র ছিলেন ভরত, তার থেকে কিন্তু ভারত নামকরণটা হয়েছে। এবার ইন্ডিয়া নামকরণটা কিরকম হলো? তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি নামকরণটা গ্রিক শব্দ থেকে এসেছে। তারা সিন্ধু বা ইন্দাস নদীর, এই যে আমরা জানি ভারতবর্ষের এখান থেকে সিন্ধু নদী উৎপত্তি হয়ে এরকম করে এদিকে চলে গেছে। তো তারা সিন্ধু নদীর এই দিকের অংশটা, অর্থাৎ পূর্ব দিকের অংশটাকে কিন্তু ইন্ডিয়া নামে আখ্যায়িত করেছেন, এবং সেখান থেকে কিন্তু তার নামকরণটা এসেছে। আর্যব্রত কোথায়? তো আর্যদের যেহেতু এটা ভূমি, আর্য জাতিদের, ঠিক আছে, সেখান থেকে কিন্তু এর নামকরণ হয়েছে আর্যব্রত। জম্মু দ্বীপ কি? জম্মু দ্বীপ অনেক আগে, অর্থাৎ প্রাচীন একটা নামকরণ। আর্যব্রতে যেখানে বর্ণনা করেছে জম্মু দ্বীপ, ভারত সহ আশেপাশের কয়েকটা জায়গাকে একত্রে কিন্তু তখন জম্মু দ্বীপে নামকরণ করা হয়। হিন্দুস্তান কি? তো ইরানিয়ানরা যে ছিলেন, ইরানিয়ানরা কিন্তু সিন্ধু নদীকে হিন্দু বলে উচ্চারণ করতো। সিন্ধু নদীকে কি বলে উচ্চারণ করতো? হিন্দু বলে উচ্চারণ করতো, ঠিক আছে, কারণ তারা কে হ বলে, এবং সেখান থেকে কিন্তু হিন্দুস্তান নামটা এসেছে। অর্থাৎ সিন্ধুস্থান বলতে গিয়ে তারা অ্যাকচুয়ালি হিন্দুস্তান বলে ফেলেছেন। আবার অনেকে মনে করে যে যেহেতু আহ, ভারতবর্ষে হিন্দুদের আধিক্য রয়েছে, সে কারণেও কিন্তু হিন্দুস্তান নামকরণটা হতে পারে। আরেকটা রয়েছে ভারতবর্ষ, যেটা বৈদিক সাহিত্যে কিন্তু উল্লেখ রয়েছে ভারতবর্ষের নামকরণ। তিনাজু কি? তিনাজু অ্যাকচুয়ালি চাইনিজ ভাষায় তিনাজুর অর্থ হচ্ছে সিন্ধু। তো তারা এই সেম জায়গাটাকে বোঝার জন্য চীনা পর্যটকরা যারা ভারতবর্ষে এসেছিলেন, তারা কিন্তু ভারতবর্ষকে একটা নতুন নামে আখ্যায়িত করেন, যেটার নাম হচ্ছে তিনাজ। তাহলে আমরা দেখলাম যে ভারতবর্ষের একাধিক নাম রয়েছে। এখন বর্তমানে 3টা নামই প্রচলিত, একটা ভারত, ইন্ডিয়া আর হিন্দুস্তান। কিন্তু এর আগে কিন্তু প্রাচীন যুগে যুগে আমরা দেখি, তাহলে ভারতবর্ষে কিন্তু এই 3টা ছাড়াও আরো একাধিক নাম ছিল, এবং সেই নামগুলো কোথা থেকে এসেছে বা কিভাবে সেই নামকরণ করা হয়েছিল সেটা সম্পর্কে কিন্তু আমরা এখানে পড়লাম, ঠিক আছে। এবার আমরা পড়বো ভারতের লোকেশন সম্পর্কে। তো দেখো, আমরা যদি একটা পৃথিবীকে দেখি, তো পৃথিবীর এরকম করে 4টা ভাগ করি, ঠিক আছে, উপরে নর্থ, নিচে সাউথ, ইস্ট ওয়েস্ট। তাহলে ভারতবর্ষ কিন্তু এই জায়গাটার মধ্যে অবস্থান করছে, অর্থাৎ ভারতবর্ষ কিন্তু নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ারের মধ্যে কিন্তু পড়ছে। আবার যদি আমরা এশিয়া মহাদেশের মধ্যে খেয়াল করি, তাহলে এশিয়া মহাদেশের কিন্তু দক্ষিণ এশিয়াতে আহ, এটা কিন্তু পড়ছে। অর্থাৎ গোটা যদি এশিয়া হয়, তাহলে এশিয়ার এরকম দক্ষিণের দিকে পড়ছে, অর্থাৎ ভারত দক্ষিণ এশিয়ার একটা দেশ। এবার আমরা দেখবো ভারতবর্ষের লঙ্গিটিউডনাল এক্সটেনশন। তো দেখো, ভারতবর্ষ কিন্তু এই যে উত্তরে উত্তরে কিন্তু আহ, দক্ষিণ থেকে পড়ি, দক্ষিণে 6 ডিগ্রি 45 মিনিট থেকে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে উপরে একদম 37 ডিগ্রি 4 মিনিট নর্থ পর্যন্ত কিন্তু বিস্তৃত। 37 ডিগ্রি 4 মিনিট নর্থ পর্যন্ত কিন্তু বিস্তৃত। আবার আবার যদি ভারতের মূল ল্যান্ডমাসের বলি, দুইভাবে কোশ্চিনটা আসে। একটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটার মান কত, তাহলে সেটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। এটা হচ্ছে 6 ডিগ্রি 4 মিনিট, এটা 8 ডিগ্রি 4 মিনিট, আবার এটা হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, ঠিক আছে। আর যদি আমরা পূর্ব পশ্চিমে বিস্তার দেখি, অর্থাৎ দ্রাঘিমাংশ বিস্তার, তবে ভারতবর্ষ কিন্তু 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট পর্যন্ত কিন্তু বিস্তৃত। আর এই যে উত্তর আর দক্ষিণ অক্ষরেখা, এদের ব্যবধান হচ্ছে 29 ডিগ্রি। আবার পূর্ব পশ্চিম এদেরও ব্যবধান কিন্তু হচ্ছে প্রায় 29 ডিগ্রি। তো এটা মনে রাখতে হবে যে এদের মধ্যে অনেক সময় দিয়ে দেয় যে এক্সটেনশনাল ডিফারেন্স কত, বা তাদের মধ্যবর্তী যে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা রয়েছে তাদের মধ্যেকার ডিফারেন্স কত, সেটা কিন্তু 29 ডিগ্রি হবে। এবার আমরা যদি এই উত্তরের সর্বোচ্চ বিন্দু থেকে দক্ষিণের মূল ল্যান্ডমাসের সর্বোচ্চ বিন্দু পর্যন্ত একটা সোজা দাগ টানি বা একটা রাস্তা
করি আর কি, তাহলে কিন্তু তাদের মধ্যেকার দূরত্ব হবে ৩,২১৪। তার মানে আমরা বলতেই পারি যে ভারতবর্ষ উত্তর থেকে দক্ষিণে ৩,২১৪ কিমি পর্যন্ত বিস্তৃত। এতটা কিমি আর কি প্রসার, এত কিমি দৈর্ঘ্য রয়েছে। আর পূর্ব থেকে পশ্চিমের যদি দেখি তাহলে ২,৯৩৩ কিমি। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ভারতবর্ষ উত্তর দক্ষিণে ৩,২১৪ কিমি বিস্তৃত, আর পূর্ব পশ্চিমে কিন্তু ২,৯৩৩ কিমি দীর্ঘ। এবার আমরা পড়বো এক্সট্রিম পয়েন্ট সম্পর্কে। এক্সট্রিম পয়েন্ট মানে কি? এক্সট্রিম পয়েন্ট কথার অর্থ হচ্ছে ভারতের উত্তরতম আর দক্ষিণতম বিন্দু কি। তো দেখো, আমরা একটু আগেই বললাম যে ভারতবর্ষে কিন্তু টোটাল ৫টা এক্সট্রিম পয়েন্ট রয়েছে। কি কি ৫টা? একটা হচ্ছে পশ্চিমতম, একটা হচ্ছে পূর্বতম, একটা হচ্ছে উত্তরতম, একটা হচ্ছে মূল ভূখণ্ডের দক্ষিণতম, আর একটা হচ্ছে এমনি দক্ষিণতম। তাহলে যদি পরীক্ষা আসে দক্ষিণতম, ভারতের দক্ষিণতম বিন্দু কি, তাহলে কিন্তু অবশ্যই এই যে বিন্দুটা অর্থাৎ ইন্দিরা ইন্দিরা পয়েন্ট হবে। কি হবে? ইন্দিরা পয়েন্ট। বুঝা গেল? আর যদি দক্ষিণের মূল ল্যান্ডমার্ক বলে তাহলে কিন্তু হবে কন্যাকুমারী। কন্যাকুমারী। এই কন্যাকুমারীর কিন্তু আরো দুটো নাম রয়েছে, একটা হচ্ছে কেপ কমরিন আর একটা হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। বিবেকানন্দ রক মেমোরিয়াল। ঠিক আছে? ঠিক ওরকমই ইন্দিরা পয়েন্ট, যেটা ভারতবর্ষের আন্দামান নিকোবরের একদম নিকোবরের শেষ প্রান্তে অবস্থিত, যেটা ২০০৪ সালের বন্যায় কিন্তু অনেকটা ধ্বংস হয়ে গেছে। তো এই ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম ছিল পিগ মিলিয়ন পয়েন্ট, অর্থাৎ আগে একে পিগ মিলিয়ন পয়েন্টের নামে কিন্তু চিহ্নিত করা হতো। ইন্দিরা গান্ধী ১৯৮৫ সালে এখানে ভিজিট করেন, তারপর থেকে তাকে রেসপেক্ট জানিয়ে তার এখানকার নামটা চেঞ্জ হয়ে কিন্তু নামকরণ করা হয় ইন্দিরা পয়েন্ট। এই যে পশ্চিমতম, যেটা কিন্তু গুজরাটে অবস্থিত, তার নাম কিন্তু হচ্ছে গুহার মতি। আর পূর্বতম যে বিন্দুটা তার নাম কিন্তু হচ্ছে কিবিথু, যেটা কিন্তু অরুণাচল প্রদেশে রয়েছে। এবার এই বিষয়গুলোই কিন্তু আমরা একটা ম্যাপের মধ্যেও দেখব। তো আমি কি বললাম যে উত্তরতম বিন্দু যেটা কাশ্মীরের মধ্যে রয়েছে, এখন বর্তমানে লাদাখের মধ্যে রয়েছে, সেটা কিন্তু ইন্দিরা কল। আর মূল ল্যান্ডমার্কের দক্ষিণতম, যেটার নাম হচ্ছে কেপ কমরিন, পূর্ব নাম, বর্তমান নাম কন্যাকুমারী, আর একে অনেক সময় বিবেকানন্দ রক মেমোরিয়াল নামেও চিহ্নিত করা হয়। আর একদম দক্ষিণতম, যেটা কি বলে যে আন্দামান নিকোবরের দক্ষিণের বিন্দু, সেটার নাম কিন্তু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। উত্তরেরটার নাম হচ্ছে ইন্দিরা কল, ক ফর কাশ্মীর, ক ফর কল। আর পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট একদম হচ্ছে দক্ষিণের নিচের অংশ। পূর্বতম বিন্দুটার নাম হচ্ছে কি বিটু, ঠিক ওরকমই পশ্চিমতম বিন্দুটার নাম কিন্তু হচ্ছে গুহার মতি। ঠিক আছে? এতগুলো জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার আমরা পড়বো এরিয়া আর পপুলেশন সম্পর্কে ভারতবর্ষে। তো ভারতের টোটাল এরিয়া হচ্ছে ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার। আর এতটা এরিয়া রয়েছে যে যার জন্য ভারত কিন্তু 7th লার্জেস্ট কান্ট্রি, অর্থাৎ ভারতবর্ষ ৭ম বৃহত্তম দেশ। ঠিক আছে? আর টোটাল পৃথিবীর ল্যান্ডমাসের 2.4% ল্যান্ডমাস কিন্তু আমাদের ভারতবর্ষে রয়েছে। তাহলে ভারতবর্ষ গোটা পৃথিবীর সাপেক্ষে কত পার্সেন্ট ল্যান্ডমাসের অধিকারী? 2.4%। ঠিক আছে? আর টোটাল পপুলেশন কত ভারতের? তো ভারতের টোটাল পপুলেশন ২০১১ সালের সেন্সাস অনুসারে ১২১,১,৯৩,৪২২ জন কিন্তু। যদিও এখন বর্তমানে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেকজন বেড়ে গেছে। ঠিক আছে? কিন্তু যতক্ষণ পর্যন্ত সেন্সাস না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভূগোলের ক্ষেত্রে এটাকেই মেনে চলি। আর এই যে পপুলেশনটা, এটা কিন্তু গোটা পৃথিবীর 17.5% পপুলেশন কিন্তু ভারতে বসবাস করে। অর্থাৎ গোটা পৃথিবীর 2.4% ল্যান্ডমাস রয়েছে, আর এই 2.4% ল্যান্ডমাসের মধ্যে গোটা পৃথিবীর 17.5% মানুষ কিন্তু ভারতে বসবাস করে। ঠিক আছে? আর ভারতবর্ষ ২০১১ পর্যন্ত, ২০১১ যখন সেন্সাস হয় তখন কিন্তু ভারতবর্ষ দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ছিল। কিন্তু বর্তমানে ভারত কিন্তু জনবহুল দেশ হয়ে গেছে, চীনকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ ভারত এখন বর্তমানে প্রথম দেশ যেখানে জনসংখ্যা সব থেকে বেশি। এবার হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার সম্পর্কে আমরা পড়বো। ট্রপিক অফ ক্যান্সার জিনিসটা কি? তো আমরা যদি এই ডায়াগ্রামটাকে দেখি ভালো করে, যে ভারতের পশ্চিম থেকে পূর্ব দিকে একটা এরকম করে লাইন চলে গেছে, যার মান হচ্ছে ৩.৫ ডিগ্রি। এটাকে কিন্তু বাংলায় কর্কট ক্রান্তি রেখা বলা হয়। তো এই কর্কট ক্রান্তি রেখাটাই হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। এই কর্কট ক্রান্তি রেখা থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে, যেমন কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে, কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে, কোন নদী দুবার অতিক্রম করেছে, এই সমস্ত জিনিসগুলো। তাহলে প্রথমে কি আছে? ডিভাইড ইন্ডিয়া ট্রপিক্যাল অ্যান্ড সাব ট্রপিক্যাল। অর্থাৎ এই যে কর্কট ক্রান্তি রেখা ভারতের রয়েছে, এই কর্কট ক্রান্তির উপরের অংশটাকে কিন্তু আমরা সাব ট্রপিক্যাল রিজিয়ন বলে থাকি, যার বাংলা অর্থ হচ্ছে উপক্রান্তীয় অঞ্চল। আর এই দক্ষিণের অংশটাকে কিন্তু আমরা কি বলে থাকি? ট্রপিক্যাল রিজিয়ন। ট্রপিক্যাল রিজিয়ন। বুঝা গেল? অর্থাৎ ভারতবর্ষ দুটো অঞ্চলে মেইনলি বিভক্ত অ্যাকর্ডিং টু ট্রপিক অফ ক্যান্সার, মানে টপিক অফ ক্যান্সার অনুসারে। ট্রপিক অফ ক্যান্সারের উপরের অংশটাকে বলা হয় সাব ট্রপিক্যাল অঞ্চল, ট্রপিক্যাল অফ ক্যান্সারের নিচের অংশটাকে বলা হয় ট্রপিক্যাল অঞ্চল। ঠিক আছে?
এবার এই যে ট্রপিক অফ ক্যান্সার রয়েছে, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা রয়েছে, এই কর্কট ক্রান্তি রেখাকে কিন্তু ভারতের একটা নদী আছে, এরকম করে, যে নদীটা কিন্তু দুইবার অতিক্রম করছে, একবার এরকম করে উপরে যাওয়ার সময়, একবার নিচে আসার সময়। তাহলে যদি বলে কোন নদী ভারতের কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে, তাহলে সেটার অ্যান্সার হবে কিন্তু মাহি। মাহি নদী কিন্তু ভারতের মাহি নদী কিন্তু কর্কট ক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে। পাশের থ্রো, এই কর্কট ক্রান্তি রেখা কয়টা রাজ্যের উপর দিয়ে যায়? এই কর্কট ক্রান্তি রেখা কিন্তু টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে যায়। তো আমরা যদি দেখি যে এখানে হচ্ছে গুজরাট, তারপর হচ্ছে রাজস্থান, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের পর ছত্তিশগড়, ছত্তিশগড়ের পর এখানে ঝাড়খণ্ড, তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আর লাস্ট হচ্ছে মিজোরাম। এরকম টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে কিন্তু গেছে। ঠিক আছে? তাহলে এখান থেকে তো একটা কোশ্চেন হলোই যে কয়টা রাজ্যের উপর দিয়ে গেছে, তো 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। দ্বিতীয় এখান থেকে কোশ্চেন হতে পারে যে এই যে 8টা রাজ্যের উপর দিয়ে গেছে, এগুলো পশ্চিম থেকে পূর্বে সাজাও, কিংবা পূর্ব থেকে পশ্চিমে সাজায়, এরকম। আর একটা যেটা কোশ্চেন নয়, সেটা হচ্ছে এই কর্কট ক্রান্তি রেখা যে 8টা রাজ্যের উপর দিয়ে গেছে, এবার এর মধ্যে কোন রাজ্যের দৈর্ঘ্যটা সব থেকে বেশি, অর্থাৎ কোন রাজ্যের মধ্যে এই কর্কট ক্রান্তির বিস্তার সর্বাধিক, তো সেটা কিন্তু হবে এমপি। তো সর্বাধিক বিস্তার এখানে লেখা আছে যে ম্যাক্সিমাম লেন্থ কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে, আর মিনিমাম লেন্থ কিন্তু রাজস্থানে রয়েছে। রাজস্থান আয়তনে বড়, কিন্তু রাজস্থানের অল্প অংশের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখাটা গেছে, সব থেকে কম। এবার আমরা পড়বো যে আমরা তো দেখলাম রাজ্যের উপর দিয়ে, টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। তো পশ্চিমবঙ্গের উপর দিয়ে যেহেতু গেছে, তাহলে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের কয়টা জেলার উপর দিয়ে গেছে সেটাও আমাদের জানা দরকার। তো চলো আমরা দেখি নেক্সট যে ডায়াগ্রামটা আছে, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরই ডায়াগ্রাম আছে, যদিও ওটা ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ অংশের ডায়াগ্রাম। তো পুরুলিয়া 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে বাঁকুড়া, তারপর হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এখানে একটা ভাগ হবে, ঠিক আছে, তারপর হচ্ছে নদিয়া। অর্থাৎ টোটাল 5টা জেলার উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখাটা বিস্তৃত। আর এই 5টা রাজ্যের মধ্যে নদিয়া জেলাটা বিশেষ কারণে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা শহর রয়েছে যার নাম হচ্ছে কৃষ্ণনগর। এই কৃষ্ণনগর শহরের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত। তো এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় খুব আসে যে কোন শহরের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত বা গেছে, তো সেটার অ্যান্সার হবে কিন্তু পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর। তবে এই পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ছাড়াও আরো কয়েকটা শহর আমাদের মনে রাখতে হবে, যে শহরগুলোর উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গেছে। ফর এক্সাম্পল, গুজরাটের গান্ধীনগর, ঠিক আছে, ঝাড়খণ্ডের রাঁচি, মধ্যপ্রদেশের ভোপাল, ত্রিপুরার আগরতলা আর উদয়ন, এই যে দুটা শহর রয়েছে, এই দুটা শহরে এই কয়েকটা শহরের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গেছে। অর্থাৎ এই শহরটা এমন ভাবে অবস্থান করছে যে যাদের উপর দিয়ে এরকম কর্কট ক্রান্তি রেখাটা বিস্তৃত। তবে এতগুলো শহরের মধ্যে একমাত্র রাঁচি আছে যে শহরটা একদম পুরোপুরি কর্কট ক্রান্তি রেখার উপর বিস্তৃত, একদম মিডিলে, ঠিক আছে। এই বাকি শহরগুলো তাও সামান্য উপর নিচে হতে পারে, কিন্তু রাঁচি শহরটা কিন্তু একদম অন ক্যান্সার, ওই জন্য লেখা আছে একদম কর্কট ক্রান্তি রেখার উপর বিস্তৃত। তাহলে আমরা কি পড়লাম এখান থেকে? আমরা দেখলাম যে এই কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষকে দুটো অঞ্চলে ডিভিশন করছে। নিচের অংশটাকে বলা হয় ট্রপিক্যাল রিজিয়ন বা ক্রান্তীয় অঞ্চল, আর উপরের অংশটাকে বলা হয় সাব ট্রপিক্যাল রিজিয়ন বা অতিক্রান্তীয় অঞ্চল। এই কর্কট ক্রান্তি রেখাকে একটা নদী আছে যে দুবার অতিক্রম করেছে, যার নাম হচ্ছে মাহি নদী। আর এই কর্কট ক্রান্তি রেখা ভারতের টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে কিন্তু গেছে। এদের মধ্যে মধ্যপ্রদেশে সব থেকে বেশি বিস্তার, আর রাজস্থানে সব থেকে কম বিস্তার। পশ্চিমবঙ্গের 5টা জেলার মধ্য দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখাটা বিস্তৃত, ঠিক আছে। আর এই যে রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলোর মধ্যে ম্যাক্সিমাম লেন্থ কিন্তু কোথায় রয়েছে? ম্যাক্সিমাম লেন্থ রয়েছে কিন্তু মধ্যপ্রদেশে, এমপিতে। আর মিনিমাম লেন্থ কিন্তু রয়েছে রাজস্থানে, ঠিক আছে। এবার হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম লাইন, অর্থাৎ ভারতের প্রমাণ দ্রাঘিমা, যার উপর ভিত্তি করে কিন্তু ভারতের কি করা হয়, সময় নির্ধারণ করা হয়। তো আমরা প্রত্যেকে জানি যে ভারতের কিন্তু টাইম জোন একটাই রয়েছে, অর্থাৎ ভারতের একটা দ্রাঘিমাকে কেন্দ্র করেই কিন্তু সময় নির্ধারণ করা হয়, ঠিক আছে। এবং এটার মান কিন্তু হচ্ছে 82°30' ইস্ট, বা আমরা বলতে পারি 82.5°, 82.5°, ঠিক আছে। তো এখানে 82.5° লেখা আছে, অর্থাৎ 82.5° ইস্ট। এই 5° কথার অর্থ হচ্ছে 30 মিনিট। এবার এটা কিন্তু গ্রিনিচ যে আছে, অর্থাৎ যাকে কেন্দ্র করে ভারত পৃথিবীর সময় নির্ধারণ করা হয়, গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে যেটা গেছে, ঠিক আছে, সেই যে ইন্টারন্যাশনাল ডেড লাইন 180° রেখা, সেখান থেকে যদি আমরা এরকম করে তুলনা করি, তাহলে ভারতের সময় আর তাদের সময়ের মধ্যে কিন্তু 5 ঘন্টা 30 মিনিট কিন্তু পার্থক্য রয়েছে, 5 ঘন্টা 30 মিনিট সময়ের পার্থক্য রয়েছে। এবং ভারতবর্ষ যেহেতু পূর্ব দিকে অবস্থিত, তাহলে ভারতবর্ষের সময়টা কিন্তু এত ঘন্টা এগিয়ে রয়েছে, অর্থাৎ ভারতবর্ষে আগে সকাল হয়, তারপরে কিন্তু তার 5 ঘন্টা 30 মিনিট পর কিন্তু ওখানে সকাল হয়, ঠিক আছে।
এবার এই যে প্রমাণ দ্রাঘিমাটা রয়েছে অর্থাৎ 82°30', এও কিন্তু নিশ্চয়ই কতগুলো রাজ্যের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। ফর এক্সাম্পল যেমন ইউপির উপর দিয়ে গেছে, তারপরে এমপির উপর দিয়ে গেছে, এমপির এরপর ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে, তারপর ওড়িশার উপর দিয়ে গেছে, আর নিচে কিন্তু অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে কিন্তু প্রসারিত হয়েছে। মনে থাকবে? তাহলে টোটাল কয়টা রাজ্যের উপর দিয়ে প্রসারিত? 5টা। এদের মধ্যে দুটা এমন রাজ্য রয়েছে যে দুটা রাজ্যের উপর দিয়ে এদিক দিয়ে কর্কট ক্রান্তীয় রেখাও বিস্তৃত, আবার এদিক দিয়ে প্রমাণ দ্রাঘিমাও বিস্তৃত। তো সেই দুটার নাম আমরা জেনে নিই। তো প্রথম নামটা হচ্ছে মধ্যপ্রদেশ, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের ছত্তিশগড়। তাহলে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এমন দুটা রাজ্য যে দুটা রাজ্যের মধ্যে কর্কট ক্রান্তি রেখাও গেছে, আবার প্রমাণ দ্রাঘিমা রেখাও গেছে। বোঝা গেছে? তো এরপরে আমরা যেহেতু কর্কট ক্রান্তি রেখা পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত, আর উপর দিয়ে প্রমাণ দ্রাঘিমা 82°30', সেটা উত্তর দক্ষিণে বিস্তৃত, তার মানে নিশ্চয়ই এরা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে কি হয়? ছেদ হয়, ক্রস করে একে অপরকে। তো সেই জায়গাটার নাম অনেক সময় পরীক্ষা আসে। তো সেই জায়গাটার নাম হচ্ছে কি? ছত্তিশগড় রাজ্যের কোরিয়া। ঠিক আছে, এখানে লেখা আছে যে ছত্তিশগড়ের কোরিয়ার সুজাপুরে। তো সুজাপুর একটা ছোট জায়গা, সুজাপুরটা অনেক সময় পরীক্ষা দেয় না, কোরিয়া পর্যন্তই থেমে যায়। আবার রাজ্যও দিতে পারে ছত্তিশগড়। তো আমাদের সবগুলোই মনে রাখতে হবে, ছত্তিশগড়ের কোরিয়ার সুজাপুর। এবার এই জায়গাটাকে যখন আমরা ফিজিওগ্রাফি ডিভিশন করবো, দেখবো যে ভারতবর্ষকে কতগুলো মালভূমি অঞ্চলে ভাগ করা হয়। ঠিক আছে, যেমন মারোয়া, মারোয়ার, মালব, ঠিক আছে, বুন্দেলখন্ড, বাঘেলখন্ড। তো এই যে অঞ্চলটা পড়ছে এটা কিন্তু বাঘেলখন্ড। তো এটা দিয়েও কোশ্চেন আসতে পারে যে কোন নিম্নোক্ত কোন অঞ্চলের উপর দিয়ে উপরে কর্কট ক্রান্তি ও প্রমাণ দ্রাঘিমা পরস্পর একে অপরকে ছেদ করেছে, তাহলে সেটা কিন্তু হবে বাঘেলখন্ড। এই বাঘেলখন্ড কি, কেন এর নাম বাঘেলখন্ড, কি জন্য এটা বিখ্যাত, সেগুলো কিন্তু আমরা ফিজিওগ্রাফি ডিভিশন পড়ার সময় ডিটেলসে পড়ব। আপাতত শুধু মনে রাখবো যে বাঘেলখন্ডের উপর দিয়ে কিন্তু বাঘেলখন্ডের মধ্যে কিন্তু এই দুটা ছেদ করেছে। এবার আমরা পড়বো ফ্রন্টিয়ার লাইন সম্পর্কে। ফ্রন্টিয়ার লাইন মানে কি, আগে সেটা আমাদের বুঝতে হবে। তো ফ্রন্টিয়ার লাইন মানে হচ্ছে, যদি আমরা নিচের ম্যাপটা ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো, এই যে ম্যাপটা, এই ম্যাপটা কি, ভারতবর্ষের এই যে স্থলভাগের সীমারেখাটা, অর্থাৎ দুটা দেশের মাঝখান দিয়ে একটা রেখা গেছে, এই যে সীমারেখাটা, তো এই এর সীমারেখাটার দৈর্ঘ্য কত, অর্থাৎ সিম্পল কথায় পরিসীমা কত আর কি। ঠিক আছে, তো ভারতবর্ষে এরকম স্থলভাগ প্লাস নিচের দিকে তো জলভাগ রয়েছে, জলভাগ টোটাল মিলে কিন্তু 15,200 কিমি ফ্রন্টিয়ার লাইন রয়েছে। 15,200 কিমি ফ্রন্টিয়ার লাইন রয়েছে। এর মধ্যে যদি আমরা কোস্ট অঞ্চল দেখি, কোস্টাল অঞ্চল, তাহলে কিন্তু সেটার পরিমাণ 7,516.6 কিলোমিটার। তবে এটা কিন্তু দ্বীপ সহ, কারণ আমাদের দ্বীপেও নিশ্চয়ই এরকম চারপাশের এলাকা রয়েছে দ্বীপগুলোতে, লাক্ষাদ্বীপ, তারপরে হচ্ছে এদিকে আন্দামান নিকোবর, এগুলোতে। তো সেগুলোকে নিয়ে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 7,516, আর এই দ্বীপগুলোকে যদি আমরা বাদ দিয়ে হিসাব করি তাহলে কিন্তু 6,100। অর্থাৎ এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে যে মানটা পাবো সেটা কিন্তু আমাদের দ্বীপ অঞ্চলের মধ্যে রয়েছে সেই পরিসীমাটা। ঠিক আছে, তাহলে দেখো তিনটা জিনিস এখান থেকে খুব পরীক্ষা আসবে। একটা হচ্ছে টোটাল কত, 22,716.6 কিলোমিটার। শুধু উপকূলে কত, উপকূলে উইদাউট যদি আমরা দ্বীপ বলি তাহলে কিন্তু 6,100, আর যদি দ্বীপকে নিয়ে ধরি তাহলে কিন্তু 7,516। এই তিনটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, বাকিগুলো সেরকম আসে না। ঠিক আছে, এবার এই যে কোস্ট লাইনগুলো আছে, আমরা তো দেখলাম উপকূল, বা অ্যাকচুয়ালি উপকূলের দৈর্ঘ্যটাই বেশি পরীক্ষা আসে, এবং এটা থেকে আর একটু ডিটেলসে যদি কোশ্চেন দিতে চাই তাহলে এরকম দিতে পারে যে এই উপকূলের দৈর্ঘ্যের মধ্যে কোন রাজ্যের উপকূলের দৈর্ঘ্য সর্বাধিক, তাহলে কিন্তু সেটা গুজরাট হবে। গুজরাটে কিন্তু উপকূলের দৈর্ঘ্য সর্বাধিক। নেক্সট কিন্তু হচ্ছে তামিলনাড়ু, দেন কিন্তু হচ্ছে অন্ধ্রপ্রদেশ। একটা জিনিস মনে রাখা দরকার যে তামিলনাড়ু কিন্তু 2025-এ 2 নম্বরে র্যাঙ্কে এসেছে, তার আগে কিন্তু এখানে অন্ধ্রপ্রদেশ ছিল। অর্থাৎ আগে কিন্তু অন্ধ্রপ্রদেশের দৈর্ঘ্যটা বেশি ছিল, কিন্তু রিসেন্ট যে সার্ভেটা হয়েছে সেখান থেকে দেখা গেছে যে অন্ধ্রপ্রদেশের থেকে তামিলনাড়ুর দৈর্ঘ্যটা কিন্তু বেশি। ঠিক আছে, তো গুজরাট 1 নম্বর, 2 নম্বর হচ্ছে তামিলনাড়ু, 3 নম্বর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর সব থেকে শর্টেস্ট কোনটা, সব থেকে শর্টেস্ট কিন্তু হচ্ছে গোয়া। গোয়া যেহেতু ছোট রাজ্য এখানে আছে, তো গোয়ার উপকূল দৈর্ঘ্য কিন্তু সব থেকে কম। এবার আছে স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি সম্পর্ক, অর্থাৎ ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্ক। ঠিক আছে, তো রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে দেখি। তো বর্তমানে ভারতবর্ষে 28টা রাজ্য রয়েছে, আর 8টা রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল। এই যে 28টা রাজ্য রয়েছে, এই রাজ্যগুলোর মধ্যে সব থেকে নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। তো তেলেঙ্গানা কিন্তু জুন, মানে 2 জুন 2014 সালে কিন্তু তৈরি হয়েছে, এবং এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ ভেঙে কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ এই তেলেঙ্গানা আগে কিন্তু অন্ধ্রপ্রদেশের অন্তর্গত ছিল, কিন্তু বর্তমানে সে একটা নতুন রাজ্য হয়ে গেছে। দেখি আর কি কি আছে। এবার দেখো, অক্টোবরের 31 তারিখে 2019 সালে জম্মু কাশ্মীর এবং লাদাখ কিন্তু তৈরি হয়।
কি হিসাবে? কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে, অর্থাৎ ইউটি রূপে। তার আগে তাদের নামকরণ ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর, এবং সেটা একটা রাজ্য ছিল, কিন্তু বর্তমানে ওটা একটা রাজ্যকে ভেঙে দুটা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। আবার তার ঠিক কিছুদিন পর নভেম্বর 27, 2019 সালে দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন যে দিউ, এই যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ছিল, তারা আগে আলাদা আলাদা ছিল, এখন কিন্তু তাদেরকে একসঙ্গে করা হয়। দেখো, এখানে কিন্তু রয়েছে দাদরা নগর হাভেলি, অর্থাৎ গুজরাট আর এই যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এদের সীমানা বরাবর রয়েছে দাদরা নগর হাভেলি। অন্যদিকে গুজরাটের এই জায়গাটা রয়েছে দমন, আর দিউ কিন্তু একটা দ্বীপ, মানে খাম্বাত উপসাগরের মধ্যে রয়েছে। এই দাদরা নগর হাভেলি, দমন, দিউ, এই চারটাকে কিন্তু বর্তমানে এই দুটাকে বর্তমানে, দুটা আগে আলাদা আলাদা ছিল, দমন দিউ একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, আর দাদরা নগর হাভেলি একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, কিন্তু বর্তমানে এটা কিন্তু একটাই কেন্দ্রশাসিত অঞ্চল। এবং সেটা কবে হয়েছিল? সেটা হয়েছিল 27 নভেম্বর 2019 সালে। ঠিক আছে, এবার যতগুলো ভারতবর্ষের রাজ্য আছে, সব থেকে বড় রাজ্য আয়তনের ভিত্তিতে কিন্তু রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপর মহারাষ্ট্র, তারপরে কিন্তু ইউপি। আর স্মলেস্ট যদি দেখি, সব থেকে স্মলেস্ট হচ্ছে, ছোট হচ্ছে গোয়া, গোয়ার পরে আয়তনে ছোট হচ্ছে সিকিম, তারপর হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরার পর কিন্তু হচ্ছে নাগাল্যান্ড। মোস্ট পপুলেটেড স্টেট যদি আমরা দেখি, তাহলে সেটা কিন্তু হচ্ছে ইউপি, অর্থাৎ 2011 সালে যে জনগণনা হয়েছিল সেই অনুসারে ইউপিতে জনসংখ্যা কিন্তু সব থেকে বেশি ছিল। তাহলে লিস্ট পপুলেটেড স্টেট কি? লিস্ট পপুলেটেড স্টেট কথার অর্থ হচ্ছে সব থেকে কম জনসংখ্যা, সেটা কিন্তু রয়েছে সিকিম। লার্জেস্ট ইউটি, মানে সব থেকে বড় ইউটি কিন্তু কে? সব থেকে বড় ইউটি কিন্তু হচ্ছে লাদাখ। ঠিক আছে, আর সব থেকে ছোট কিন্তু হচ্ছে লাক্ষাদ্বীপ। জনসংখ্যা সব থেকে বেশি রয়েছে দিল্লিতে, ইউটি গুলোর মধ্যে, অর্থাৎ কেন্দ্র শাসিত অঞ্চলগুলোর মধ্যে। আর জনসংখ্যা সব থেকে কম রয়েছে কিন্তু হচ্ছে লাক্ষাদ্বীপে। অর্থাৎ লাক্ষাদ্বীপ এমন একটা কেন্দ্রশাসিত অঞ্চল যেটা আয়তনেও ছোট, আবার জনসংখ্যাও সব থেকে কম। প্রথম স্টেট, প্রথম রাজ্য কোনটা? অন্ধ্রপ্রদেশ, যেটা কিসের ভিত্তিতে গঠিত হয়? ভাষার ভিত্তিতে তৈরি। তো ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য কোনটা যদি পরীক্ষা আসে, তাহলে অবশ্যই অ্যান্সার হবে কিন্তু অন্ধ্রপ্রদেশ। এবার হচ্ছে লার্জেস্ট ডিস্ট্রিক্ট যদি আমরা দেখি, ভারতবর্ষে অনেকগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, 500+ ডিস্ট্রিক্ট রয়েছে প্রায়। ঠিক আছে, তো সেই ডিস্ট্রিক্টগুলোকে যদি আমরা খেয়াল করি, দেখি, তো সেই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে সব থেকে বড় ডিস্ট্রিক্ট কিন্তু হচ্ছে কচ্ছ, গুজরাটের কচ্ছ, তারপরে হচ্ছে লে, আর তারপরে হচ্ছে জয়সলমার, রাজস্থান। ঠিক আছে, মোটামুটি প্রথমটা মনে রাখলে যথেষ্ট, তারপরে গুলো না মনে রাখলেও হবে। স্মলেস্ট ডিস্ট্রিক্ট যদি আমরা দেখি, তাহলে কিন্তু হচ্ছে মাহি। মাহে হচ্ছে পন্ডিচেরির একটা ডিস্ট্রিক্ট। তো মাহে দেখো, পন্ডিচেরি কিন্তু এখানে রয়েছে, এই জায়গায় রয়েছে কিছু অংশ, কিছু অংশ কিন্তু এখানে রয়েছে, আবার কিছু অংশ এখানে রয়েছে, অর্থাৎ এমন একটা কেন্দ্রশাসিত অঞ্চল যে কিন্তু আরাবিয়ান সি এর দিকেও বিস্তৃত, আবার বে অফ বেঙ্গলের দিকেও রয়েছে। এরা কিন্তু একত্রে কি নামে পরিচিত? একত্রে কিন্তু এরা কি নামে পরিচিত? একত্রে হচ্ছে এদের পন্ডিচেরি বলা হয়। ঠিক আছে, মোস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট যদি হয়, সেটা হচ্ছে থানে। থানেতে মহারাষ্ট্রের সব থেকে বেশি মানুষ বসবাস করে। তো এরপরে আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান নেইবার, অর্থাৎ ভারতের প্রতিবেশী। তো ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে 9। এদের মধ্যে স্থলভাগে সীমানা রয়েছে 7 জনের সঙ্গে। দুটা এমন দেশ, একটা হচ্ছে এখানে রয়েছে মালদ্বীপ, আর একটা হচ্ছে শ্রীলঙ্কা। এই যে দুটা দেশ রয়েছে, এটা কিন্তু ভারতবর্ষের সঙ্গে জলপথে সীমানা শেয়ার করে, আর বাকি যতগুলো দেশ রয়েছে সবগুলো কিন্তু স্থলপথে সীমানা শেয়ার করে। ঠিক আছে, তো একবার আমরা রাজ্যগুলো দেখে, একবার আমরা দেশগুলো দেখে নেওয়ার চেষ্টা করি, যে মানে প্রতিবেশী দেশগুলো। এটা হচ্ছে পাকিস্তান আমাদের, পিএকে। এদিকে হচ্ছে আফগানিস্তান আছে, এটা হচ্ছে চায়না। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশ, ভুটান, নেপাল, আর এদিকে রয়েছে মায়ানমার। ঠিক আছে, তো এদের মধ্যে সব থেকে বড় রাজ্য কিন্তু হচ্ছে চীন আয়তনের ভিত্তিতে, আর সব থেকে ছোট কিন্তু হচ্ছে মালদ্বীপ, তারপর হচ্ছে ভুটান। লংগেস্ট বর্ডার কিন্তু বাংলাদেশের সঙ্গে শেয়ার করেছে, আর শর্টেস্ট বর্ডার কিন্তু আফগানিস্তানের সঙ্গে। অর্থাৎ ভারতের যে বাউন্ডারি লাইন রয়েছে বিভিন্ন দেশের সঙ্গে, তার মধ্যে সব থেকে বেশি লংগেস্ট রয়েছে বাংলাদেশের সঙ্গে, যেটা 4096.7 কিলোমিটার। ঠিক আছে, আর আফগানিস্তানের সত্যি রয়েছে সব থেকে কম, 106 কিলোমিটার। স্টেট হ্যাভিং হাইয়েস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি, অর্থাৎ কোন কোন রাজ্যে সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে, তাহলে সেটা কিন্তু 3টা রাজ্য হবে, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, সিকিম, আর অরুণাচল প্রদেশ। তো এই রাজ্যগুলোকে যদি আমরা ম্যাপে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু 3টা দেশ সীমানা শেয়ার করেছে, একটা তো বাংলাদেশ, একটা এদিকে ভুটান, আর একটা এদিকে নেপাল। আবার ঠিক ওরকম এই জায়গায় যে ছোট্ট করে একটা রাজ্য আছে সিকিম, সিকিমও কিন্তু নেপাল, ভুটান, তার পাশাপাশি চীনের সঙ্গে সীমানা শেয়ার করে।
আবার আমরা যদি এখানে অরুণাচল প্রদেশকে দেখে নিই, তাহলে এদিকে চায়না, এদিকে ভুটান, আর এইদিকে হচ্ছে মায়ানমার, এই তিনটা দেশের সঙ্গে কিন্তু সীমানা শেয়ার করছে। তার মানে পশ্চিমবঙ্গ, সিকিম এবং অরুণাচল প্রদেশ, এই তিনটা রাজ্যই কিন্তু তিনটা করে দেশের সঙ্গে সীমানা শেয়ার করেছে, এবং এটাই কিন্তু হচ্ছে সব থেকে মানে আর কি সব থেকে বেশি দেশের সঙ্গে সীমানা শেয়ার করছে। স্টেট হ্যাভিং হাইয়েস্ট ইন্টার স্টেট বাউন্ডারি, উত্তরপ্রদেশ এমন একটা রাজ্য যে রাজ্যের সঙ্গে কিন্তু সব থেকে বেশি রাজ্যের সীমানা শেয়ার করেছে। ইন্টার স্টেট কথার অর্থ হচ্ছে যে একটা রাজ্য আশেপাশের কয়টা রাজ্য দ্বারা ঘেরা আছে। তো অনেকে যারা জানে না তারা কিন্তু চোখ বন্ধ করে মধ্যপ্রদেশ করে দেয়। তো মধ্যপ্রদেশ কিন্তু হবে না, এটা কিন্তু উত্তরপ্রদেশ হবে। উত্তরপ্রদেশের সঙ্গে কিন্তু টোটাল এদিকে উত্তরাখণ্ড, ঠিক আছে, এদিকে কিছুটা হিমাচল প্রদেশ, এদিকে কিছুটা হরিয়ানা, প্লাস এখানে দিল্লি রয়েছে, রাজস্থান রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, ছত্তিশগড়ের কিছু অংশ রয়েছে, ঝাড়খণ্ডের কিছু অংশ রয়েছে, বিহার, এরকম টোটাল 9টা সম্ভবত হলো 9টা রাজ্যের সঙ্গে কিন্তু সীমানা শেয়ার করছে। বুঝা গেল? স্টেট হ্যাভিং হাইয়েস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি, অর্থাৎ কোন রাজ্যের আন্তর্জাতিক সীমানা সব থেকে বেশি, সেটা কিন্তু আমাদের তাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু ইন্টারন্যাশনাল বাউন্ডারি সব থেকে বেশি। কারণ দেখছি আমরা গোটা বাংলাদেশকে, যদিও গোটা বাংলাদেশকে ঘিরে তো পশ্চিমবঙ্গ নেই, তো বাংলাদেশের এক প্রান্ত রয়েছে, প্লাস ভুটানের কিছু অংশ রয়েছে এই জায়গায়, ঠিক আছে, প্লাস এদিকে নেপালের কিছু অংশ রয়েছে। এগুলো যোগ করে সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের, এবং সেটার পরিমাণ কিন্তু হচ্ছে 22,217। এখানে হচ্ছে এই ছবিতে আমরা দেখছি এটা বাংলাদেশ, ঠিক আছে, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে তিনটা দেশের সঙ্গে সীমানা শেয়ার করছে। আবার এটা হচ্ছে সিকিম, যেও কিন্তু তিনটা দেশের সঙ্গে সীমানা শেয়ার করছে। আবার এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, যে কিন্তু তিনটা দেশের সঙ্গে সীমানা শেয়ার করছে। অন্যদিকে এই যে ইউপি রয়েছে, এই ইউপি কিন্তু সব থেকে বেশি রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করেছে, সেটা কিন্তু হচ্ছে 9টা। এটা কিন্তু প্রত্যেকে তিনটা করে দেশের সঙ্গে সীমানা শেয়ার করছে, আর এটাকে কিন্তু হচ্ছে 9টা রাজ্যের সঙ্গে। এবার দেখো কোন রাজ্যের আন্তর্জাতিক সীমানা সব থেকে বেশি, সেটা আমরা তো পড়লাম বাংলাদেশ। সেকেন্ড রাজ্যের সেকেন্ড কোনটা? সেকেন্ড হচ্ছে চায়না। এবার দেখো এগুলোকে কিন্তু অনেক সময় কম থেকে বেশি বা বেশি থেকে কম সাজাতে বলে। কিরকম সাজাতে বলে? যে দিয়ে দিল কয়েকটা রাজ্য এবং উপরে লিখে দিল যে নিচের রাজ্যগুলোকে ক্ষুদ্র থেকে মানে কম থেকে বেশি আন্তর্জাতিক সীমানা হিসাবে সাজাও। তো দেখো সব থেকে কম কিন্তু সীমানা শেয়ার করছে আফগানিস্তানের সঙ্গে 106 কিলোমিটার। তারপর ভুটান, মায়ানমার, নেপাল, পাকিস্তান, চায়না, অ্যান্ড লাস্ট হচ্ছে বাংলাদেশ। আর শ্রীলঙ্কা, মালদ্বীপ তো কোনো দেশের সঙ্গে সীমানা শেয়ার করে না, তারা তো সমুদ্রপথে সীমানা শেয়ার করে। এবার দেখো এটা মনে রাখার একটা শর্টকাট ট্রিক হচ্ছে যে সব থেকে কম আফগানিস্তান। আমরা যদি এ থেকে জেড ক্যাপিটালে পরপর সাজাই, মানে অ্যালফাবেটিক্যালি, তাহলে প্রথমে দেখবো যে আফগানিস্তান আছে, তারপরে বি ফর ভুটান, এম ফর মায়ানমার, এন ফর নেপাল, পি ফর পাকিস্তান। এগুলো কিন্তু পর পর অ্যালফাবেটিক্যালি আছে, ঠিক আছে। এতদূর পর্যন্ত আমাদের মনে থাকবে যে পাকিস্তান পর্যন্ত, এবং তারপরে চায়না আর বাংলাদেশ, এই দুটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। চায়না বাংলাদেশ কথাটা, ঠিক আছে, চায়না বাংলাদেশ কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, তাহলে তাছাড়া কিন্তু হবে না। চায়না বাংলাদেশ ছাড়া কিন্তু সবটা মিলবে। এবার দেখো এই যে প্রতিবেশী দেশগুলো আছে, এই দেশগুলো কোন কোন রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করছে। যেমন আফগানিস্তান কিন্তু জম্মু কাশ্মীর এর সঙ্গে সীমানা শেয়ার করে, যদিও সেটা পিওক এর মধ্যে পড়ছে বর্তমানে। বাংলাদেশেরটা খুব ইম্পর্টেন্ট, যে বাংলাদেশ কোন কোন দেশের সঙ্গে সীমানা, রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করে। তো ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, আসাম। এগুলো যদি আমরা ম্যাপ দেখে দেখে পড়ি তাহলে কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে। কিরকম ম্যাপ দেখে দেখে? এটা বাংলাদেশ আছে, তো বাংলাদেশের এই পাশে কি আছে? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের পর কি আছে এদিকে? আসাম আছে একটু, এই যে আসাম আছে। আসামের পর এই জায়গায় কিন্তু ত্রিপুরা আছে, ঠিক আছে। এই ম্যাপটাতে ভালো করে দেওয়া নেই এগুলো, আমরা যদি উপরের ম্যাপটাতে দেখি তাহলে বুঝতে পারবো। ওয়েট এক সেকেন্ড, বাংলাদেশটাই পরীক্ষায় দেয়, বাকিগুলো সেরকম দেয় না, হ্যাঁ। তো বাংলাদেশের সঙ্গে কোন কোন রাজ্য? একটা আছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, তা হচ্ছে মেঘালয়, মেঘালয়ের পর আসাম, এটুকু জায়গা, ঠিক আছে। আসাম দুদিকে আছে, এদিকে এদিকে। তা হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরার পর হচ্ছে মিজোরাম। মণিপুর অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়, মণিপুর কিন্তু বাংলাদেশের সঙ্গে সীমানা শেয়ার করে না। তাহলে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম, এই কয়েকটা রাজ্য কিন্তু সীমানা শেয়ার করছে। এই বাংলাদেশেরটা আমি দেখিয়ে দিলাম, বাকিগুলো তোমরা ম্যাপ থেকে নিজে দেখে পড়ো, তাহলে হয়ে যাবে। এরকম ভুটান আছে, চায়না আছে, মায়ানমার আছে, সব আছে, কিন্তু বাংলাদেশটাই সব থেকে বেশি দেয়, কারণ যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সাম,
ওই জন্য ওটা যায়। এবার দেখো এই বর্ডার লাইনগুলো, অর্থাৎ বিভিন্ন যে দেশ রয়েছে, দুটা দেশের মধ্যে একটা বর্ডার লাইন থাকে, সেই লাইনগুলো কি নামে পরিচিত? তো এটা যদি আমাদের ইন্ডিয়ার ম্যাপ, আমরা জানি এটা, তো ইন্ডিয়ার এরকম করে এটা কিন্তু আছে পিওকে, পিওকে অর্থাৎ পাকিস্তান এটাকে দখল করে রাখছে। আবার এটা 1962 সালে কিন্তু চায়না দখল করে নিয়েছে। তো এই পাকিস্তান অকুপাই কাশ্মীর, অর্থাৎ পাকিস্তানের যে কাশ্মীরটা রয়েছে আর ভারতের যে কাশ্মীর, এদের মধ্যেকার যে লাইনটা, এই লাইনটাকে কিন্তু বলা হয় লাইন অফ কন্ট্রোল, যেটা কিন্তু 1972 সালে টানা হয়েছিল সিমলা চুক্তির মাধ্যমে। আবার এই যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু 1962 সালে যুদ্ধের সময় থেকে আছে। যদি অনেকে মনে করে যে 1993 সালে ভারত আর চীনের মধ্যে যে একটা চুক্তি হয়, সেই চুক্তির পর থেকে এই লাইনটা কিন্তু টানা হয়েছে বা এই লাইনটার নামকরণ হয়েছে। এই লাইনটার নাম হচ্ছে LAC, LAC অর্থাৎ চায়না যে কি বলে কাশ্মীরটা দখল করে রাখছে, যার নাম হচ্ছে আকসাই চীন। ওই আকসাই চীন আর ভারতের কাশ্মীর এর মাঝখানে যে লাইনটা, সেটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর পাকিস্তান অকুপাই কাশ্মীর আর ভারতের মেইন কাশ্মীর এর মধ্যেকার লাইনটাকে বলা হচ্ছে কিন্তু লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে। তারপরে এদিকে এই যে ইন্ডিয়া আর এই যে পাকিস্তান এর মধ্যেকার লাইনটাকে বলা হয় রেড ক্লিফ লাইন, রেড ক্লিফ লাইন। ঠিক আছে। যখন বাংলাদেশ পাকিস্তানের অন্তর্গত ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তান ছিল, তখন কিন্তু এই লাইনটাকেও রেড ক্লিফ লাইন বলা হয়। ঠিক আছে, রেড ক্লিফ লাইন বলা হয়। কিন্তু বর্তমানে একটা আলাদা দেশ রয়েছে, তো ওই জন্য কিন্তু বলা হয় না। তবে কোনোদিন যদি পরীক্ষা কোশ্চেন আসে যে রেড ক্লিফ লাইন কোন দুটি দেশের সীমারেখাকে বলা হয়, আর সেখানে যদি পাকিস্তান অপশন না থাকে, তাহলে কিন্তু চোখ বন্ধ করে কি অপশন হবে? বাংলাদেশ। ডুরান্ড লাইন কার মধ্যে আছে? ডুরান্ড লাইন রয়েছে পাকিস্তান, সরি আফগানিস্তান আর ইন্ডিয়ার মধ্যে। তাহলে আফগানিস্তান আর ইন্ডিয়ার মধ্যেকার সীমারেখা কিন্তু ডুরান্ড লাইন নামে পরিচিত। ঠিক আছে। ম্যাকমোহন লাইন কার মধ্যে রয়েছে? ম্যাকমোহন লাইন সিকিমের এই জায়গায় একটু, আর এদিকে অরুণাচল প্রদেশ, এই যে জায়গাটা রয়েছে এটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। এছাড়া রেড ক্লিফ লাইন, 0 পয়েন্ট কিন্তু ত্রিপুরার ওই জায়গায় আছে। 3 বিঘা করিডোর, যেটা ওয়েস্ট বেঙ্গলের কুচবিহার রাজ্যে আছে। তো এগুলো কিন্তু সব ইন্ডিয়া বাংলাদেশের সীমারেখার নামকরণ, বা ইন্ডিয়া বাংলাদেশের সীমারেখা এগুলো অবস্থিত। এবার দেখো এর পরেও কিছু কিছু রয়েছে যেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। 24 ডিগ্রি প্যারালাল ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। ঠিক আছে। 28 ডিগ্রি প্যারালাল ইন্ডিয়ার কাশ্মীর আর পাকিস্তানের কাশ্মীরের মধ্যে। যদিও এই দুটা পাকিস্তান দাবি করে, আমাদের কিন্তু এরকম নাম নেই। পক স্ট্রেট রয়েছে ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে, পক প্রণালী, এই যে ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে এখানে পক প্রণালী রয়েছে। মান্নার সাগরও রয়েছে, মান্নার সাগর, সেটাও কিন্তু ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মধ্যে রয়েছে। 8 ডিগ্রি চ্যানেল, যেটা ইন্ডিয়ার মালদ্বীপ, এখানে একটা মালদ্বীপ রয়েছে, এর মধ্যে একটা চ্যানেল রয়েছে যেটা হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। আর ইন্ডিয়া ইন্দোনেশিয়ার মধ্যে দিকে 6 ডিগ্রি চ্যানেল রয়েছে। ঠিক আছে। তো এতগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে। এখানে এটা দেওয়া আছে যে বিফোর, যখন 1947 সালে পার্টিশন হয়, তখন পাকিস্তানের এই জায়গাটাও রেড ক্লিফ নামে পরিচিত ছিল, আর এই জায়গাটাও রেড ক্লিফ নামে পরিচিত ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশের ওই জায়গাটাকে কিন্তু এরকম বলা হয়। এখানে একটা জিনিস রয়েছে যে এরকম 5টা স্টেট রয়েছে ভারতবর্ষে, যারা কিন্তু কোনো দেশের সঙ্গে সীমানা শেয়ার করে না। 5টা দেশ এমন রয়েছে, 5টা রাজ্য এমন রয়েছে যারা কোনো দেশের সঙ্গে সীমানা শেয়ার করে না। যেমন হচ্ছে সেই দেশের সঙ্গে প্লাস কোনো উপকূল ভাগের সঙ্গে সীমানা শেয়ার করে না। তার মানে আমরা এদেরকে ল্যান্ড লক স্টেট বলতে পারি, যে ল্যান্ড লক রাজ্য, যে একটা স্থলভাগে চারপাশে, মানে স্থলভাগের মাঝে অবস্থিত, না কোনো আন্তর্জাতিক সীমানা রয়েছে পাশে, না কোনো সমুদ্রের উপকূল রয়েছে। ঠিক আছে। এরকম কয়েকটা রয়েছে, এগুলো কিন্তু সেরকম পরীক্ষা আসে না, তা একবার দেখে নিতে পারো। এবার এখানে কিছু কিছু ওয়ান লাইনার আছে যে কিভাবে ভারতের রাজ্যগুলো কখন কি গঠিত হলো সেটা, তো সেটা একবার দেখে নিই। তো রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? 1953 সালে। ঠিক আছে। আর রাজ্য পুনর্গঠন কমিশনের প্রধান ভিত্তি কি ছিল? তাহলে ভাষা। রাজ্য পুনর্গঠন কমিশন বলতে বোঝায় যারা রাজ্যকে পুনরায় গঠন করে। ঠিক আছে, যে এতগুলো রাজ্য হবে, এতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল হবে, ইত্যাদি ইত্যাদি। তো এটা প্রথম গঠিত হয়েছিল 1953 সালে। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ, যেটা আমি বললাম। সংবিধান স্বীকৃত ভাষা ভারতবর্ষে 22টা রয়েছে, আর রাষ্ট্রীয় ভাষা কিন্তু ভারতবর্ষের কোনো নেই। কিন্তু ভারতের সরকারি কাজের দুটা ভাষা রয়েছে, যেটা হচ্ছে হিন্দি আর ইংরেজি। কেন্দ্রের যে সরকারি কাজগুলো সেটা কিন্তু হিন্দি নাহলে ইংরেজি, এই দুটাতেই হয়। 1956 সালে অঙ্গরাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল ছিল 14 আর 6। এখানে 1956টাই কেন উল্লেখ করা হয়েছে? কারণ এই সময়ই কিন্তু প্রথম রাজ্য আর কেন্দ্র শাসিত অঞ্চলে গোটা দেশকে ভাগ করা হয়। ঠিক আছে। তো 14টা হয় রাজ্য ছিল তখন, আর 6টা ছিল কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা হয়ে গেছে 28টি, আর কেন্দ্র শাসিত অঞ্চল হয়ে গেছে কিন্তু 8টি। ভারতের জাতীয় রাজধানী অঞ্চলের সংখ্যা, মানে জাতীয় রাজধানী অঞ্চল বলতে রাজধানী অঞ্চল প্লাস তার আশেপাশের অঞ্চলটা, তো এটা একটাই দিল্লিতে। এটা মেইন, ওটা নয়।
মেইন হচ্ছে যদি পরীক্ষা আসে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা যে দিল্লির যে ওই জাতীয় রাজধানী অঞ্চলটা রয়েছে সেটা কবে তৈরি হয় সেটা কিন্তু 1993 সালে তৈরি হয়। সিকিম অঙ্গরাজ্য গঠন হয় 1875 সালে, ত্রিপুরা গঠন হয় 1971 সালে, পুরুলিয়া পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় 1954 সালে, ঝাড়গ্রাম কালিম্পং পশ্চিম বর্ধমান জেলার জন্ম হয় 2017 সালে, রিসেন্ট নতুন আর কি। পাঞ্জাব হরিয়ানা অভিন্ন রাজধানী ও কেন্দ্রশাসিত অঞ্চল। দেখো চণ্ডীগড় এমন একটা জায়গা যেটা নিজে একটা কেন্দ্রশাসিত অঞ্চল, প্লাস চণ্ডীগড় কিন্তু কি পাঞ্জাব এবং হরিয়ানার দুটা রাজ্যেরও রাজধানী। সেটা মনে রাখতে হবে যে দুটা রাজ্যের রাজধানী, সেটা কিন্তু চণ্ডীগড়। আসামের পূর্ব নাম কিন্তু অসমের পূর্ব নাম আসাম। অসম তো বর্তমান নাম, আসাম আগে বলা হতো। তামিলনাড়ুর পূর্ব নাম কিন্তু মাদ্রাজ। কর্ণাটকের পূর্ব নাম মহীশূর। তারপর হচ্ছে রাজস্থানের পূর্ব নাম রাজপুতানা। উত্তরাখণ্ডের পূর্ব নাম উত্তরাঞ্চল বলা হতো, কিন্তু বর্তমানে উত্তরাখণ্ড। অন্ধ্রপ্রদেশ প্রস্তাবিত করেছে যে তাদের নামটা চেঞ্জ করে সীমান্ধ্র করা হোক। যেমন বাংলাও প্রস্তাব করেছিল যে তাদের নামটা পশ্চিমবঙ্গের পরিবর্তে বাংলা হোক, বাংলা, শুধু বাংলা। আর কেরলের নতুন নাম হয়ে গেছে, এটা কেরালাম। তো এটা খুব ইম্পর্টেন্ট যে কেরলের নতুন নাম কি, সেটা কিন্তু হচ্ছে কেরালাম। তো এই ছিল আজকের ক্লাস। এখানে আরেকটা আমি ম্যাপ রেখেছি, যদিও এখান থেকে কোনো কোশ্চেন আসে না, কিন্তু দেখো ইন্টার স্টেট বর্ডার ডিসপুট, অর্থাৎ ভারতের মধ্যেকার রাজ্যগুলোরই বর্ডার ডিসপুট রয়েছে। বর্ডার ডিসপুট মানে কি, অর্থাৎ এমন একটা এলাকা যারা দাবি করে এটা আমাদের আর এই রাজ্য দাবি করে এটা আমাদের, এরকম। যেমন হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডের মধ্যে রয়েছে এরকম, বিহার আর ইউপির মধ্যে রয়েছে, গুজরাট রাজস্থানের মধ্যে রয়েছে, এদিকে কর্ণাটক মহারাষ্ট্রের মধ্যে রয়েছে, আবার কর্ণাটক কেরালার মধ্যে রয়েছে, ঠিক আছে, ওড়িশা অন্ধ্রপ্রদেশের মধ্যে রয়েছে, এরকম বেশ কয়েকটা রাজ্যের মধ্যে রয়েছে। এগুলো তোমরা জানার জন্য পড়তে পারো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে না। তো এই ছিল আজকের টপিক। আজকের টপিকে আমরা কি কি পড়লাম তাহলে? আজকের টপিকে প্রথম পড়লাম ভারতের নামকরণ কিভাবে হয়, নেমিং কালচার, ঠিক আছে। নেক্সট আমরা পড়লাম ভারতবর্ষের অবস্থান, লোকেশন, অর্থাৎ ল্যাট লং কত, গোটা পৃথিবীর কোন জায়গায় অবস্থান করছে, এশিয়া মহাদেশের এবার কোন জায়গায় অবস্থান করছে। তারপর পড়লাম আমরা এক্সট্রিম পয়েন্টগুলো সম্পর্কে, যে ভারতের টোটাল 5টা এক্সট্রিম পয়েন্ট রয়েছে, সেই 5টা এক্সট্রিম পয়েন্ট সম্পর্কে। তারপরে বললাম পপুলেশন অ্যান্ড এরিয়া, যে ভারতবর্ষের এরিয়া কত, এরিয়ার ভিত্তিতে ভারতবর্ষ কততম, পপুলেশন কত, পপুলেশনের ভিত্তিতে কততম, 2011-তে কত ছিল, বর্তমানে কততম, এগুলো। তারপরে বললাম আমরা ট্রপিক অফ ক্যান্সার সম্পর্কে, ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা সম্পর্কে। তো কর্কট ক্রান্তি রেখা কয়টা রাজ্যের উপর দিয়ে গেছে, কোথায় সব থেকে বেশি বিস্তৃত, কোথায় কম, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে, কোন কোন শহরের উপর দিয়ে গেছে, কর্কট ক্রান্তি রেখা দুটা অঞ্চলে ভাগ করে দিয়েছে ভারতবর্ষকে, সেই জিনিসগুলো পড়লাম। তারপর পড়লাম প্রাইম মেরিডিয়ান, মানে প্রমাণ, ভারতের প্রাইম মেরিডিয়ান তো নয় এটার নাম, ভারতের প্রমাণ স্ট্যান্ডার্ড আর কি টাইম লাইন, যেটা প্রমাণ অক্ষরেখা, যেটা ভারতে, যার ভিত্তিতে ভারতবর্ষকে সময় নির্ধারণ করা হয়, সেটা পড়লাম, ঠিক আছে। যেটা কিন্তু ভারতবর্ষের গ্রিনিচ থেকে 4.5 ঘন্টা এগিয়ে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি হয়তো, যে ভারতের পূর্ব আর পশ্চিমতম বিন্দুর মধ্যে সময়ের পার্থক্য কিন্তু হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টা সময়ের পার্থক্য, এটা কিন্তু মনে রাখো। তারপর লাস্টে আমরা বললাম কিছু প্রতিবেশী দেশ, যে দেশগুলো কটা প্রতিবেশী দেশ রয়েছে, তাদের মধ্যেকার যে সীমানাগুলো রয়েছে সেগুলোর নাম কি, সেই সীমানাগুলোর দৈর্ঘ্য কত, কোন দুটা দেশ রয়েছে যারা হচ্ছে জলপথের সঙ্গে সীমানা শেয়ার করে, এগুলো। এবং লাস্টে আমরা বললাম যে রিফর্ম অফ স্টেট, অর্থাৎ ভারতের রাজ্যগুলোর পুনর্গঠন সম্পর্কে বললাম, যে কবে কোন রাজ্য গঠিত হয়েছে, কোন রাজ্যের নতুন নাম হয়েছে, কোন রাজ্যের নতুন নাম হওয়ার কথা আছে অর্থাৎ প্রস্তাবিত রয়েছে, সেগুলো সম্পর্কে। আর লাস্টে একটা ম্যাপে দেখলাম ইন্টার স্টেট ডিসপুটগুলো, যেটা কিন্তু পরীক্ষা আসে না, আমি আগেও বললাম এখনো বলছি, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। এরপরে ক্লাস আমাদের নেক্সট শনিবারে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটার জন্য থ্যাংক ইউ সো মাচ।